সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যায় গ্রেপ্তার গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহে অভিযান, মেলেনি কিছু। বগুড়ায় ছাদ কেটে কারাগার থেকে পালানো ফাঁসির 4 আসামি গ্রেপ্তার, তদন্তে 6 সদস্যের কমিটি। 5 পৌরসভায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা, বরিশালে ঘুষের টাকা সহ নির্বাচনী কর্মকর্তা আটক। এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা বাবুর মোবাইল উদ্ধারে ব্যাপক অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। আসামি শিমুল ভুইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা 3টি মোবাইল ফোন পুকুরে ফেলে দেওয়ার কথা জানিয়েছেন কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। সেই মোবাইল ফোনগুলো উদ্ধারে ঝিনাইদহে বিভিন্ন পুকুরে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদও নিজে উপস্থিত থেকে অভিযানের খোঁজ খবর নেন। তবে প্রথম দিনের অভিযানে কিছুই খুঁজে পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয় কাজী কামাল আহমেদ বাবুকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার আলম সোহাগ। তার কাছে যাচ্ছি। সোহাগ, অভিযানের প্রথম দিনে তো কোনো আলামতেই উদ্ধার হয়নি, আগামীকাল কি ফের অভিযান চালানো হবে কিনা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়েছে? এবং আরেকটি বিষয়ে, আনারের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য কি পেয়েছেন? দোলা, আপনি যেমনটি বলছেন, চাঞ্চল্যকর ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার যে আলামত, মোবাইল উদ্ধার, গ্যাসবাবুর ফেলে দেওয়া পুকুরে 3টি মোবাইল উদ্ধারের অভিযান শুরু করেছে ঢাকা থেকে আসা ডিবির একটি দল। বুধবার সকাল থেকেই এই 2টি পুকুরই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফারুক আজম নামে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার নেতৃত্বেই 2টি পুকুরে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও ঢাকা থেকে হেলিকপ্টার যোগে দুপুর 12:30টার দিকে এই অভিযানে, মোবাইল উদ্ধার অভিযানে যোগ দেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এরপর তিনি সাংবাদিকদের সাথে ব্রিফ করেন। তিনি সাংবাদিকদের যেটি জানিয়েছেন যে 164 ধারায় আদালতে যে জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, তারই স্বীকারোক্তি মোতাবেক এই পুকুর, ঝিনাইদহের 2টি পুকুরে মোবাইল উদ্ধারের চেষ্টা চালানো হয়। সকাল থেকেই এই পুকুরটি পুলিশ বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছিলেন, কোনো সাধারণ মানুষকে এই পুকুরে নামতে দেওয়া হয়নি। এরপরে 11:30টার দিকে কাজী কামাল আহমেদ বাবুর উপস্থিতিতে এই পুকুরে ডুবুরি এবং জেলে নামিয়ে এখানকার পানি এবং বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে কিন্তু কোনো রকম মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। এরপরে দুপুর 1টার দিকে পার্শ্ববর্তী স্টেডিয়াম পাড়ার একটি পুকুরে অভিযান চালানো হয়। সেখান থেকেও আসলে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আসলে মোবাইল উদ্ধারে কি অভিযান পরিচালনা করা হবে এর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকেও সেটি নিশ্চিত করে এখনও জানায়নি দোলা। আর এমপি আনারের পরিবারের সাথে আমি কথা বলেছিলাম। তারা, এমপি আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। এই সুস্থতা বোধ করলেই তিনি ভারতে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দোলা। শাহরিয়ার আলম সোহাগ যুক্ত ছিলেন আমাদের সাথে। বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া জেলা পুলিশ সুপার জানান, গত রাত 3টার দিকে 4 জন কয়েদি ছাদ কেটে রশি বেয়ে কারাগার থেকে পালিয়ে যায়। পুলিশ রাতেই অভিযান শুরু করে ভোর 4:30টার দিকে তাদের ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মজনু, নরসিংদীর আমির হোসেন এবং বগুড়ার মোহাম্মদ জাকারিয়া ও ফরিদ শেখ। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চারজন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে, ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। তারা 4জন কিন্তু একই সেলে ছিল এবং তাদের মধ্যে পরিকল্পনা করে, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা পরিকল্পনা করে সেখান থেকে তারা পালিয়েছে।
দেশের 5টি পৌরসভায় সাধারণ ও শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সাধারণ এবং বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া রাজবাড়ীর পাংশা, জামালপুরের মেলান্দহ এবং শেরপুরের নকলায় সাধারণ কাউন্সিলর শূন্য পদে ভোট হয়। সবগুলো পৌরসভায় ভোট হয়েছে ইভিএমে। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে বরিশালে ঘুষের টাকা সহ একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের টানা 1.5 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলের ড্রাম বোঝাই একটি নৌযানে লাগা আগুন। এ ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন কয়েকজন। বেলা 1টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় আগুনে তেলের ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। তেল বোঝাই নৌযানটি বরিশালের মনপুরায় যাচ্ছিল। ট্রলারের ভেতরে কয়েকজন শ্রমিক ছিলেন। নৌযানটিতে 86 ড্রাম পেট্রোল ও 70 ড্রাম ডিজেল ছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, ঠিক কতজন শ্রমিক নিখোঁজ রয়েছেন সেই তালিকা পাওয়া গেছে কিনা, তাদের অনুসন্ধানে কি এখনো অভিযান চলছে এবং দুর্ঘটনায় কি পরিমাণ তেল নদীতে ছড়িয়ে পড়েছে? দোলা, কিছুক্ষণ আগে কিন্তু যে ঢাকা বিভাগের উপপরিচালক ফায়ার সার্ভিসের সালেউদ্দিন আমাদের যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত একজনের মরদেহ এখানে উদ্ধার করা হয়েছে এবং এই ট্রলারটিতে আসলে কতজন শ্রমিক কর্মরত ছিল সেই বিষয়টি কিন্তু এখনো তারা নিশ্চিত করতে পারেনি। সেই বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। আরেকটি বিষয়, আগুন কিন্তু নিয়ন্ত্রণে, তবে ভেতরে কিছু আগুনের লেলিহান শিখা রয়েছে, সেটি কিন্তু ফায়ার সার্ভিস জানিয়েছে। সেখানে কিন্তু ফোম দিয়ে তারা ঢেকে রেখেছে এবং সেটি যদি সরিয়ে দেওয়া হয় আগুন কিন্তু আবার চলমান হয়ে যাবে। সেই ক্ষেত্রে তারা আগুন নিয়ন্ত্রণের এখনো ডাম্পিং এর কাজ করে যাচ্ছেন। এবং আরেকটি বিষয়, নদীতে কিন্তু ইতিমধ্যে কোস্টগার্ডের একাধিক টিম কাজ করছে। সেখানে আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা, কারো লাশ রয়েছে কিনা সেই বিষয়টি তারা কিন্তু তদন্ত করে দেখছেন। তারা যে বিষয়টি জানিয়েছেন, আগুনের যে সূত্রপাত সেই বিষয়টি কিন্তু তারা এখনো জানাতে পারেনি। কারণ হিসেবে যে বিষয়টি জানিয়েছেন, ট্রলারে যারা রয়েছিলেন তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং এই ট্রলারটিতে আসলে কতজন ছিল সেটাও কিন্তু তারা নির্দিষ্ট করে এখনো বলতে পারছেন না। সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন এবং কারো লাশ রয়েছে কিনা সেটিও কিন্তু তারা তদন্ত করছেন। এবং যে লাশটি পাওয়া গেছে সেই লাশের কিন্তু এখন পর্যন্ত নাম পরিচয় তারা কিন্তু জানাতে পারেনি। এবং আরেকটি বিষয়, এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে একজন আহত হওয়া অবস্থায় তাকে কিন্তু স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন নিকটস্থ যে ফায়ার সার্ভিস রয়েছেন। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের পাগলা, ফতুল্লা, সদরঘাটের প্রায় 9টি ইউনিট এখন পর্যন্ত আগুনের যে কাজ করছেন। সেই সাথে কিন্তু দমকল বাহিনীর সাথে কিন্তু যে এখানে রয়েছেন স্থানীয় কোস্টগার্ড, তারা কিন্তু লাশ তল্লাশির কাজ করছেন। এটি মূলত একটি অকটেনের যে তেল রয়েছে, তেলবাহী এই ট্রলারটি কিন্তু কোথা থেকে এসছেন এবং এখানে কত পরিমাণ অকটেন রয়েছেন সেই বিষয়টি কিন্তু নির্দিষ্ট করে ফায়ার সার্ভিস জানাতে পারেনি। তারা যে বিষয়টি জানেছেন, এখানে অকটেনের তেলের বাহিরে কিন্তু যে কয়েল তৈরির যে পদার্থ রয়েছে সেই পদার্থগুলি কিন্তু এখানে তারা কিন্তু মজুত রেখেছিলেন। সেই পদার্থের কারণেই কিন্তু এখন আগুনের চলমান যে শিখাটা এখানে নিভিয়ে গেছেন, কিন্তু ডাম্পিং এ কিন্তু তাদের বেগ পেতে হচ্ছে। আরেকটি বিষয়, এখানে কিন্তু তেলের যে ড্রামগুলি রয়েছে সেগুলো কিন্তু বিকট বিস্ফোরণের শব্দ হয়েছে বলে জানিয়েছেন এখানে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা। এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জের যে ফতুল্লার যে ডিপুর এখানে যে সংলগ্ন যে রয়েছেন এই তেলবাহী এই যে ট্রলারটি রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনের কাজ করছেন এবং কোস্টগার্ডের কর্মী এবং ফায়ার সার্ভিসরা কিন্তু লাশ উদ্ধারের কাজ করছেন। আমরা কথা বলেছিলাম এখানের যে সদর উপজেলা ইউনো, তিনি যে বিষয়টি জানিয়েছেন, তিনিও কিন্তু জানিয়েছেন এখানে কি পরিমাণ যে কতজন ছিলেন এই কর্মরত সেই বিষয়টি কিন্তু নির্দিষ্ট নয় এবং সেই বিষয়টি তারা কিন্তু খোঁজ করছেন এবং একজন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে আগুনের ঘটনায়। তোলা, দুর্ঘটনাস্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। লালমনিরহাটের কালীগঞ্জের লোহাকুচি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানায়, গত রাতে 4-5 জন বাংলাদেশি গরু পারাপারকারী লোহাকুচি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম নামের একজন। অন্যরা তার মরদেহ ফেরত নিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
জনগণকে মূল শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করে তাদের থেকে বিচ্ছিন্ন না করতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এই নিরাপত্তা সংস্থাটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ দরবারে তিনি আরও বলেন, বাইরের শত্রুর আক্রমণ থেকে দেশকে সুরক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের নিরাপত্তায় সদা নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এছাড়াও রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করেন সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে গঠিত এই বিশেষ বাহিনী। এসএসএফের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বসে প্রধানমন্ত্রীর দরবার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত বিশেষ দরবারে উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। এসএসএফের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন বাহিনীর মহাপরিচালক। বস্তুত এসএসএফের সমস্ত কার্যক্রম ও দর্শনের ভিত্তি এই বাহিনীর প্রধান হিসাবে আপনার নেতৃত্বেরই দর্শন এবং আপনার জীবন থেকে উৎসারিত শিক্ষা আমরা সবসময় গ্রহণ করে থাকি। প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব পালন করেন এসএসএফের প্রতিটি সদস্য। তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। শক্তিশালী প্রতিটি প্রতিষ্ঠা আমাদের গড়ে তোলা উচিত, প্রতিটি বাহিনী গড়ে তোলা উচিত। আমরা সেই পদক্ষেপটাও নিয়েছি এবং পেশাদারিত্বের দিক থেকে যেন সব থেকে বেশি উৎকর্ষতা অর্জন করতে পারে আমাদের সশস্ত্র বাহিনী, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। নিরাপত্তার নামে জনগণ থেকে প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন না করার নির্দেশ দেন শেখ হাসিনা। এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফের ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়নগুলো দৃশ্যমান হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কোরবান আলী নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা গোলাম রসুল ও আরিফুল্লাহ রাজুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে এই আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক। এর আগে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। গত ৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকায় কোরবান আলীকে পিটিয়ে আহত করে কিশোর গ্যাংয়ের একদল সদস্য। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান কোরবান আলী। চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জসিম উদ্দিন ও তার এক সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। আটককৃতরা দীর্ঘদিন ধরে কর্ণফুলী ও এর আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি করত বলে জানিয়েছে র্যাব ৭। গ্রেপ্তারকৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমলাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখতে পরামর্শ দেন তিনি। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এই কথা বলেন। দুর্নীতি যেই করুক, সরকারের জিরো টলারেন্স। আর দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে ২৯ জুন বিকেলে নয়াপল্টনে
দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ, 1 জুলাই মহানগরীতে ও 3 জুলাই জেলা শহরে সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। দুপুরে বিএনপি মহাসচিব এ কথা জানান। যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এটা আইন বিরোধী, এটা সংবিধান বিরোধী। সরকার তাকে আটক করে রেখেছে, আমরা সরকারের কাছে অবিলম্বে তার মুক্তি দাবি করছি, সেটা জনগণকে তৈরি করে। 29শে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 50,000 টাকা এবং মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের 30% কোটা বরাদ্দ সহ 9 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধারা। দুপুরে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান মুক্তিযোদ্ধাদের পক্ষে গঠিত দাবি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল পাশা। লিখিত বক্তব্যে অবিলম্বে 9 দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্থ দিবস কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এই কর্মসূচি চলে। এ সময় শিক্ষকরা দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মেহেদি পাতায় রঙিন হচ্ছে ঢাকার অদূরে সাভারের একটি গ্রামের অনেকের জীবন জীবিকা। সেখানকার প্রায় অর্ধশত কৃষক বাণিজ্যিকভাবে মেহেদি চাষ করছেন। এতে কর্মসংস্থান হচ্ছে আরও অনেকের। সাভারের ভাকুরতা ইউনিয়নের শ্যামলাশী গ্রাম, যেদিকে চোখ যায় শুধু মেহেদি পাতা। স্থানীয়দের কাছে এটি মেহেদি গ্রাম নামে পরিচিত। প্রায় সারা বছরই বাগানের পরিচর্যায় ব্যস্ত থাকেন চাষিরা। প্রতি বিঘা জমিতে 4 থেকে 5,000 চারা রোপণ করতে হয়। সঠিক পরিচর্যা করলে এসব গাছ থেকে 7 থেকে 8 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। মেহেদি চাষ ঘিরে শ্যামলাশী গ্রামের অনেক নারী পুরুষের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা আজকে 5 বছর ধরে এই কাজ করি। স্প্রে দেই, নিরি কাজ করি, মেহেদি কাটা লাগে। খরা ও অতিবৃষ্টিতে মেহেদি পাতার ক্ষতি হয় না, তাই লোকসানের আশঙ্কা থাকে না বললেই চলে। মেহেদি মূলত অন্য ফসল থেকে ভালো আর কি, বৃষ্টিতে পচে না, নষ্ট হয় না, এটা মন মতো যে কোনো সময় কাটা যায়। মেহেদি চাষের বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানালেন উপজেলা কৃষি অফিস। যেহেতু হচ্ছে মেহেদিতে আমরা দেখি যে বেশি পরিমাণে কীটনাশক বা কোনো কিছু দেয়া লাগে না, আর এগুলো না দেওয়ার কারণেই আমাদের এখনকার চাষিরা কিন্তু এই চাষাবাদটি এখনো করছে। ঈদ বা বিয়েবাড়ি সহ বিভিন্ন উৎসবে মেহেদির চাহিদা বেড়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ। রেড ক্রিসেন্ট অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হলো গ্রিন রেসপন্স অলিম্পিয়াড। দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান MU কবির চৌধুরী। এবারে রেসপন্স অলিম্পিয়াডে মোট 11টি ইউনিট চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। সেখান থেকে সেরা 3টি ইউনিটকে পুরস্কৃত করা হয়। দেশের বাইরের খবর। টানা দ্বিতীয়বারের মতো ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপি নেতৃত্বাধীন NDA প্রার্থী ওম বিড়লা। বুধবার কণ্ঠ ভোটে স্পিকার নির্বাচিত হন তিনি। NDA প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। বুধবার স্থানীয় সময় সকাল 11টা নাগাদ শুরু হয় ভোটাভুটি। এতে সংখ্যাগরিষ্ঠতা পান বিড়লা। আগামী 5 বছরের জন্য স্পিকার নির্বাচিত হলেন তিনি। বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এদিকে লোকসভার বিরোধী দলীয় নেতা হয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেয়েই অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
বুধবার একটি প্রাইভেট জেটে করে সাইপান ছেড়ে রাজধানী ক্যানবেরার উদ্দেশ্যে রওনা হন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি সমঝোতা চুক্তি অনুযায়ী দোষ স্বীকার করার সিদ্ধান্ত নেন অ্যাসাঞ্জ। এই চুক্তির আওতায় তাকে সরাসরি অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল কাল ভোর 6:30টায় প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের শেষ 4-এ পৌঁছানো আফগানিস্তান। আর রাত 8:30টায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত। এবার নিয়ে মোট 13 বার আইসিসি ইভেন্টের সেমিফাইনালে পৌঁছেছে সাউথ আফ্রিকা। তবে 1998-এর প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া আর কখনোই সে দরজা পার করতে পারেনি প্রোটিয়ারা। নকআউট ম্যাচে চাপের সময় বারবার ভেঙে পড়ে বলেই চোকার তকমা গায়ে লেগে গেছে তাদের। এবার টানা 7 ম্যাচ জিতে সেমিফাইনালে পা রেখেছে এডেন মার্করামের দল। ফাইনালে ওঠার লড়াইও আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হয়েই নামবে তারা। ম্যাচের আগে কোচ রব ওয়াল্টার সে কথা স্বীকার করে নিয়েই জানিয়েছেন তার দল সে মানসিক চাপ সামলাতে প্রস্তুত। সেমিফাইনালের মতো ম্যাচের ক্ষেত্রে এক ধরনের বাড়তি উত্তেজনা সবার মধ্যেই কাজ করে। আমাদের চাওয়া এটিকে উপলব্ধি করে এসব সামলেই সেরা ক্রিকেট খেলা। স্বপ্নের এক যাত্রা চলছে আফগানিস্তানের। বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ 4-এ এসেছে তারা। সেমিফাইনাল নিয়ে তাই বাড়তি চাপ নিতে চান না কোচ। কিভাবে কি হবে এত ভেবে চাপ নিতে চাই না। খেলোয়াড়দের বলেছি মাঠে গিয়ে নিজের সেরাটা দেবে। ফলাফল যাই হোক, নতুন এই চ্যালেঞ্জের জন্য সবাই প্রস্তুত। তবে এই ফরম্যাটে সাউথ আফ্রিকার সঙ্গে আগের 2 ম্যাচ খেললেও জিততে পারেনি আফগানিস্তান। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। এমপি আনার হত্যায় গ্রেপ্তার গ্যাসবাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহে অভিযান, মেলেনি কিছু। বগুড়ায় ছাদ কেটে কারাগার থেকে পালানো ফাঁসির 4 আসামি গ্রেপ্তার, তদন্তে 6 সদস্যের কমিটি। 5 পৌরসভায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা, বরিশালে ঘুষের টাকা সহ নির্বাচনী কর্মকর্তা আটক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।